নমস্কার। আচ্ছা, এমন একটা কেরিয়ারের কথা ভাবুন তো, যেটা শুধু একটা চাকরি নয়, বরং মানুষের জীবনে সরাসরি একটা ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ করে দেয়। যদি এরকমই কোনো পথের খোঁজে কেউ থাকেন, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম সঠিক জায়গায় নিয়ে এসেছে। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে আরসিআই। সোজা কথায় এটাই হলো ভারতের সেই নিয়ন্ত্রক সংস্থা যা এই ফিল্ডের প্রত্যেকটা পেশাকে পরিচালনা করে, স্বীকৃতি দেয়। মানে আমরা আজকে যে পেশার কথা বলবো সেগুলো সবই কিন্তু আরসিআই অনুমোদিত। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? কারণ দেখুন, এই রিহ্যাবিলিটেশন ফিল্ডের কাজগুলো কিন্তু সির্ফ একটা চাকরি নয়, এটা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ। এমন একটা রাস্তা যেখানে অন্যের জীবনকে একটু ভালো করতে সাহায্য করা যায়। তো আজ আমরা কি দেখব? প্রথমে বুঝব এই পেশাগুলো কেন এত মিনিংফুল। তারপর আমরা তিনটে প্রধান রাস্তায় ডুব দেব। একটা হলো মন আর জ্ঞান নিয়ে কাজ, আর একটা শারীরিক সাপোর্ট নিয়ে, আর ৩ নম্বরটা হলো সমাজের সাথে সবাইকে জুড়ে দেওয়া নিয়ে। আর একদম শেষে এই পথে এগোতে গেলে কি করতে হবে তার জন্য থাকবে একটা সহজ চেকলিস্ট। তাহলে আরসিআইয়ের ভূমিকাটা ঠিক কতটা জরুরি? দেখুন, এর স্বীকৃতি কিন্তু শুধু একটা ফর্ম্যালিটি নয়, বরং এটা এই ফিল্ডে কাজ করার জন্য একটা লিগ্যাল আর প্রফেশনাল লাইসেন্স বলতে পারেন। এটা ছাড়া এগোনোই যাবে না। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা এর আইনি দিকটা দেখলেই বোঝা যায়। আরসিআই অ্যাক্টে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে যে শুধুমাত্র যোগ্য আর রেজিস্টার্ড প্রফেশনালরাই এই সার্ভিসগুলো দিতে পারবেন। এর থেকে পরিষ্কার হয়ে যায় যে এই কাজগুলোতে দায়িত্ব কতটা বেশি। তো আসল কথাটা হলো, প্রথমে একটা আরসিআই অ্যাপ্রুভড কোর্স করতে হবে, আর তারপর সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার মানে সিআরআরে নাম লেখাতে হবে। এই রেজিস্ট্রেশনটা না থাকলে সরকারি বা বেসরকারি কোথাও আইনত প্র্যাকটিস করা যাবে না। এটাই হচ্ছে মূল চাবিকাঠি। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রথম ক্যাটেগরির পেশাগুলো নিয়ে কথা বলা যাক। এগুলোর ফোকাস মূলত মানুষের মন, মানসিক স্বাস্থ্য আর শেখার পদ্ধতির ওপর, মানে যেখানে সাইকোলজি, নিউরো ডেভেলপমেন্ট আর লার্নিংয়ের মতো বিষয়গুলো জড়িত। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ ভ্যারাইটি। একদিকে যেমন আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা সরাসরি মেন্টাল ডিসঅর্ডারে চিকিৎসা করছেন, আবার অন্যদিকে স্পেশাল এডুকেটররা, যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য শিক্ষার নতুন দরজা খুলে দিচ্ছেন। আর রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্টদের কাজ তো আরও দারুণ। তারা ডিসেবিলিটি থাকা সত্ত্বেও মানুষকে স্বাধীনভাবে বাঁচতে শেখান। এই ফিল্ডে পড়াশোনার রাস্তাটা কীরকম? সাধারণত একটা ব্যাচেলর ডিগ্রি দিয়ে শুরু হয়, ধরুন সাইকোলজিতে। এরপর আসে স্পেশালাইজড মাস্টার্স ডিগ্রি। আর যদি কেউ স্বাধীনভাবে প্র্যাকটিস করতে চান, যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাহলে সাধারণত ২ বছরের একটা এমফিল ডিগ্রি মাস্ট। আর হ্যাঁ, শিক্ষকতার জন্য স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএড দিয়ে শুরু করতে হয়। চলুন এবার পরের গ্রুপটা দেখি। এই পেশাগুলো কিন্তু একদম হ্যান্ডস অন, মানে সরাসরি শারীরিক পুনর্বাসন আর কমিউনিকেশন নিয়ে কাজ। এখানে কাজটা অনেকটাই হাতে কলমে করার মতো। এই স্লাইডটা দেখলে বোঝা যায় এই ফিল্ডের স্কিলগুলো কতটা আলাদা। একদিকে যেমন প্রস্থেটিস্ট ও অর্থোটিস্টরা আছেন, যারা কাস্টম মেড কৃত্রিম অঙ্গ বা ব্রেস তৈরি করছেন, প্রায় ইঞ্জিনিয়ারিংয়ের মতো কাজ। আবার অন্যদিকে অডিওলজিস্ট ও স্পিচ প্যাথোলজিস্টরা কথা বলা বা শোনার সমস্যা মেটাতে সাহায্য করছেন। আর ডিপ্লোমা কোর্স করে যারা আসেন, তারা থেরাপিস্টদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা বিরাট সাপোর্ট সিস্টেম তৈরি করেন। এখানেও পড়াশোনার দুটো প্রধান ট্র্যাক আছে। একটা হলো টেকনিশিয়ান লেভেল, যেখানে ১ থেকে ২ বছরের ডিপ্লোমা কোর্স করে অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান হিসাবে কাজ করা যায়। আর অন্যটা হলো প্রফেশনাল লেভেল। এখানে বিএসএলপি বা বিপিওর মতো ব্যাচেলর ডিগ্রি দিয়ে শুরু হয়, আর পরে মাস্টার্স করে আরও স্পেশালাইজেশনের সুযোগ থাকে। আচ্ছা, এবার আমরা এমন কিছু পেশার কথা বলবো যেগুলোর ফোকাস শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, বরং পুরো সিস্টেম বা সমাজকে নিয়ে। এই প্রফেশনালরা চেষ্টা করেন যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ, পড়াশোনা, মানে সমাজের সব জায়গায় সমান সুযোগ পান। দেখুন, এই পেশাগুলো আসলে ব্যক্তি আর সমাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। যেমন ভোকেশনাল কাউন্সিলররা চাকরির মাধ্যমে এম্পাওয়ার করেন, কমিউনিটি রিহ্যাব ওয়ার্কাররা একদম তৃণমূল স্তরে গিয়ে পরিষেবা পৌঁছে দেন, আর ইনক্লুসিভ এডুকেশন টিচাররা এমন ক্লাসরুম তৈরি করেন যেখানে সবাই একসাথে শিখতে পারে। তাহলে এই ডিপ্লোমা আর ডিগ্রি লেভেলের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ব্যাপারটা খুব সহজ। যারা ডিপ্লোমা করছেন তাদের মূল ফোকাস থাকে সুপারভিশনের থেকে প্ল্যান ইমপ্লিমেন্ট করা, মানে সাহায্য করা বা সাপোর্ট দেয়া। আর যারা প্রফেশনাল, মানে পিজি বা এমফিল করছেন, তাদের কাজ হলো রোগ নির্ণয় করা, প্ল্যান ডিজাইন করা, টিম লিড করা আর স্বাধীনভাবে প্র্যাকটিস করা।
দায়িত্ব আর কাজের পরিধি দুটোই এখানে অনেক বেশি। তো এতগুলো পথের কথা তো জানা গেল, কিন্তু শুরুটা কিভাবে হবে? তার জন্য এখানে একটা খুব সহজ আর কাজের চেকলিস্ট দেওয়া হলো, একদম প্র্যাকটিক্যাল 4 স্টেপস। এই 4টে স্টেপ যদি ঠিকঠাক ফলো করা যায় তাহলে পুরো প্রসেসটা একদম মসৃণ হবে আর ডিগ্রিটাও ভ্যালিড হবে। 1 নম্বর, RCI এর ওয়েবসাইট থেকে অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে নিন, এতে কোর্সের সব ডিটেলস পেয়ে যাবেন। 2 নম্বর, ইনস্টিটিউটটা RCI এর অ্যাপ্রুভড লিস্টে আছে কিনা সেটা অবশ্যই মিলিয়ে দেখুন। 3, অ্যাডমিশন নোটিশটা ভালো করে পড়ুন, পরীক্ষা হবে নাকি ইন্টারভিউ নাকি নম্বরের ভিত্তিতে ভর্তি সেটা জেনে নিন। আর ফাইনালি, কোর্স পাশ করার পর সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার বা CRR এর নাম রেজিস্টার করতে একদম ভুলবেন না। তাহলে পুরো আলোচনাটার পর প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে একটাই, সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য কোন পথটা বেছে নেওয়া হবে? আজ আমরা যে এতগুলো পথের কথা বললাম তার মধ্যে কোনটার সাথে নিজের উদ্দেশ্য সবচেয়ে বেশি মিলছে? এই উত্তরটা খুঁজে পেলেই কিন্তু সঠিক কেরিয়ারের দিকে প্রথম পা বাড়ানো হয়ে যাবে।